বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কাল। শঙ্কা থাকলেও অনিয়ম ঠেকাতে প্রস্তুত সাধারণ মানুষ। ব্যর্থ হলে দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়, বলছেন বিশ্লেষকরা। যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে। আজ সব কেন্দ্রে পৌঁছাবে ব্যালট। সকাল থেকে প্রিসাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ। নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ভোট নির্বিঘ্ন রাখতে সড়ক মহাসড়কে টহল। শঙ্কা নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব করে ভোট কেন্দ্র দখল করলে কেন্দ্রের নির্বাচন বন্ধের হুঁশিয়ারি আইজিপির। একটি দলের জাল ভোটের প্রস্তুতি সহ অনিয়মে ব্যবস্থা নিচ্ছে না ইসি, অভিযোগ বিএনপির। এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ জামায়াতের। ভোটের ফলাফল বুঝে নেয়ার আহ্বান। ভোট উৎসব ঘিরে আজও রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। লঞ্চ, বাস, ট্রেনে উপচে পড়া ভিড়। মহাসড়কে দীর্ঘ যানজট। সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। স্বাগত আপনার রায়। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। নির্বাচন আগামীকাল। দীর্ঘ ১.৫ দশক ভোট বঞ্চিত ভোটারেরা ব্যালট বিপ্লব ঘটাতে মুখিয়ে আছেন। নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা প্রকাশ করলেও ভোট ডাকাতি ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলার কথাও বলছেন ভোটাররা। বিপুল প্রত্যাশা নিয়ে হতে যাওয়া ভোটের ফলাফল যাই হোক, দলগুলো ফল মেনে না নিলে নতুন করে সংকট তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ভোট উৎসবের যে আমেজ পুরো দেশকে ছুঁয়েছে, সেই আমেজ এসে হানা দিয়েছে মুন্সিগঞ্জের চর নুরু বয়াতির কাছে। ভোট উৎসবে সামিল হতে শুধু বয়াতিই নয়, বৃহস্পতিবার ভোরের অপেক্ষায় পুরো চরের মানুষ। আনন্দ ফুর্তির উপরে যাব, টলার আইব, টলারে এই এলাকার লোকজন যত সব বইরা লইয়া হারে যাব। আবার হইলে ভোট দিয়া পর আবার টলার দিয়ে দিব। ভোট দিতে যায় মানুষের আনন্দ লাগে, পুরা ঈদের মতো নাই। কত মানুষ দলে দলে মানুষ যায়। ধরেন আমরা পাঞ্জাবি ভরমু, পায়জামা ভরমু, মুখ টুক সেপ করমু, পাকড়ে সুন্দরভাবে নির্বাচনে ভোট দেবো যাইয়া। গেল ৩টি নির্বাচনে আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছিল যে মানুষগুলোর, সেসব মানুষেরা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে ব্যালটের মধ্য দিয়ে। তাই কেন্দ্রে যাবার প্রস্তুতিও নিচ্ছে আগেভাগে। প্রস্তুতি নিচ্ছে ফসলি জমি থেকে পাঠশালা। নির্বাচনের জন্য সবার আগ্রহ আছে, ভোট দিতে যাবে, এখন এরকম প্রিপারেশন সবাই নিতেছে। একদিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা কারণে এই নির্বাচনকে বাংলাদেশের আগামীর পথ নির্ধারণের মুহূর্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন এদেশের মানুষের কাছে একটি উৎসবের বিষয় হলেও বিগত 15.5 বছরে নির্বাচনের উৎসব বঞ্চিত মানুষেরা একটি অনাগত বাংলাদেশ নির্মাণের জন্য মুখিয়ে আছে। কাম তো সবসময় করবো, একদিন যাইবো যা যা প্রার্থীর ভোট দেওয়ার লিগেই। 17 বছর এই সুযোগটা আমরা পাই নাই, আমরা পাইছি, আমরা যামই। খালি এনে যাবো না, দুটা নদী পার হইয়া যাবো। যারা আমার ফ্যামিলির লোক আছে, আমার গ্রামবাসীর লোক আছে, তাগুলোকে যাবো, তাগুলোকে টলার ভাড়া করে যাবো। মুখিয়ে থাকলেও ভোট নিয়ে শঙ্কাও আছে অনেকের। তবে আগের মতো কেউ ব্যালট ছিনতাই করতে আসলে প্রতিরোধের কথাও বলছেন ভোটাররা। সাধারণ মানুষের উপর কোনো জুলুম আসলে এবং কেন্দ্রে যদি কোনো গন্ডগোল করে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সচেতন থাকতে হবে যেন কেউ এই ধরনের কাজ না করতে পারে। ভোট কেন্দ্রে এই সমস্ত কোনো কাজ যেন না করতে পারে, বাস এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি যদি সমস্যা হয়, এর জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে। ভোট নিয়ে মানুষের বিপুল আগ্রহের বিপরীতে নানা শঙ্কার কথাও জানাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর রওনক জাহান। তার মত, ফলাফল যাই হোক, দলগুলো যদি সেটি মেনে না নেয় তাহলে নতুন করে সংকট তৈরি হবে। এই দুই দলই বলছে যে সরকার এবং ইসি অন্য পক্ষে আছে, কেমন? তো এই ধরনের যখন বিতর্ক তারা আগেই সৃষ্টি করতে আরম্ভ করেছেন, এখন দেখতে হবে যে নির্বাচনের পরে তারা কি ব্যবহার করবেন। যে তারা দুই দলই তখন ফলাফলটাকে তারা যদি মেনে নেন এবং যদি বলেন তারা
যে হ্যাঁ নির্বাচন সঠিক হয়েছে, তাহলে আমার মনে হয় যে মানুষের মনে একটা আস্থা হবে। 12ই ফেব্রুয়ারি এই ভোটকে ইতিহাসের সন্ধিক্ষণে বলছেন বিশ্লেষকরা। ভোটারদের উৎসবের আমেজ বাংলাদেশকে পথ দেখাবে বলেও মত তাদের। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে একটি উৎসব মুখর ভোটের জন্য প্রস্তুত 56,000 বর্গমাইলের লাল সবুজ বাংলাদেশ। এবারের নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিলে বর্তমান প্রজন্মের কাছে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবাইকে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, অতীতের নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা না নিলে এই কমিশনকেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বেলায়েত হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। নিজের পরিচালিত নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে তিনি যখন নির্বাচন কমিশন চত্বর ত্যাগ করছিলেন, তখনই জনতার ধাওয়ার মুখে পড়েন সাবেক জাদ্রেল আমলা কাজী হাবিবুল আওয়াল। 24 সালের আমিডামি নির্বাচনের দায় মাথায় নিয়ে পরবর্তীতে গ্রেফতারও হতে হয় তাকে। এমনকি আদালতে ভারসাম্য হারিয়ে তিনি বলেছিলেন, আমাকে একটা রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলুন। আরেক প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে ঘটা এই দৃশ্যটিও ব্যাপক আলোচনার তৈরি করে। 2018 সালের রাতের ভোটের দায় নিয়ে তিনিও এখন কারাগারে। 14 সালের একতরফা নির্বাচনের আয়োজক কাজী রকিবউদ্দিন আহমদ এখন কোথায় কিভাবে আছেন তা জানেনই না তার পরিচিত জনেরা। বিগত 3টি বিতর্কিত নির্বাচন, 3 মেয়াদের নির্বাচন কমিশন এবং 3 জন প্রধান নির্বাচন কমিশনার, এর মধ্যে 2 জনই এখন অন্ধকার কারাগারে। এই পরিণতির কথা বারবার মনে করিয়ে দেয় ইতিহাসের কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হয়। কিন্তু এই বাস্তবতা কতটা মাথায় রাখছে বর্তমানের দায়িত্বরতরা, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। দেশের 18 কোটি মানুষ মুখিয়ে আছেন, তাকিয়ে আছেন এই নির্বাচন কমিশনের দিকে। কতটা নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উৎসব উপহার দিবেন তারা। এই রাষ্ট্রচিন্তকের মতে, অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে, যার দায় কাঁধে নিয়ে আবারও দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়। যাদের কমিশনার করা হয় বা প্রধান নির্বাচন কমিশনার যারা হন, তাদের কিন্তু অনেক ভালো ট্র্যাক রেকর্ড থাকে। তারা গুরুত্বপূর্ণ হয়তো রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন বা সরকারি দায়িত্বে ছিলেন, কিংবা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বিচারের সঙ্গে যুক্ত ছিলেন। এমন ব্যক্তিরা তো তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করবেন, এটাই আমরা সবসময় মনে করি, কিন্তু সেটা ঘটেনি। এমন পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেখানে কারচুপি নামক বিষয়ের কোনো অস্তিত্ব থাকবার কথা না, যেখানে আইন শৃঙ্খলা একটা বড় ধরনের বিষয়। সেখানে নির্বাচন কমিশন আমরা অবশ্যই প্রত্যাশা করব যে তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবেন। চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র জনতা ফুঁসে উঠেছিল বৈষম্য বিরোধী এক মহা লড়াইয়ে, যার মূলেই ছিল ভোটাধিকার হরণের দীর্ঘ বঞ্চনার ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, আবারও যদি মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করে কেউ, তাও রুখে দিবে এই প্রজন্ম। জুলাইয়ের মতো এরকম একটা রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আমরা দেখি যে কোনোভাবে নির্বাচনটা কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি, সেটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক হবে। বর্তমান যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল এবং তারা তাদের অধিকার এবং পছন্দকে বেছে নেওয়ার মতো একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের সক্ষমতা রয়েছে, এবং দেখা যাবে যে এ নিয়ে অসন্তোষ তৈরি হবে এবং বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। 13.25 কোটি ভোটারের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 50টি রাজনৈতিক দল। 273 জন স্বতন্ত্র সহ মোট 2048 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে 299টি সংসদীয় আসনে। ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত 7,85,225 জন কর্মকর্তা। র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড সহ সারা দেশে নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে প্রায় 9,15,780 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে শুধু সেনাবাহিনীর সদস্যের সংখ্যাই 1,03,000।
বিশ্লেষকদের মতে ভোটের সকল প্রস্তুতির উপর আস্থা রাখা যাবে, তবে তা নির্ভর করছে কমিশনের নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকার উপর। যদি সে মনে করে যে তাকে কেউ হস্তক্ষেপ করছে, সেটা সরকার পক্ষ হোক, রাষ্ট্রপক্ষ হোক, কোনো বাহিনী হোক, যে কোনো ধরনের কোনো দিক থেকে হোক না কেন, তাকে সরাসরি বলতে হবে, জনগণের কাছে সেটা জানাতে হবে, গণমাধ্যমের কাছে জানাতে হবে। আমাদের সঠিক একটা ভূমিকা পালন করতে হবে যাতে কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোট দিতে পারেন। তারা বলছেন এই ভোটে যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ হয়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ যে আমরা নির্মাণ করতে যাচ্ছি। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সারা দেশে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আজ সন্ধ্যার মধ্যে সব কেন্দ্রে পৌঁছাবে ব্যালট। এছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তায় 90% বেশি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে বলেও জানান তিনি। বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের পরিবেশ ভালো। মিয়া আমিরুলের প্রতিবেদনে বিস্তারিত। নির্বাচনী প্রচারণা গুছিয়ে প্রার্থী ও ভোটারদের অপেক্ষা 12 ফেব্রুয়ারি সকালের। দেশব্যাপী 299 আসনে প্রস্তুত প্রায় 43,000 ভোট কেন্দ্র। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে পৌঁছাবে ব্যালট। মঙ্গলবার ইসি সচিবালয় নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। বডি অন ক্যামেরা আনুমানিক 25,000 ডিপ্লয় হচ্ছে। স্থানীয় পর্যায়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে। এই সেলগুলো এই সংবেদনশীলতা বিবেচনায় ওখানে ডেপ্লয়মেন্ট প্ল্যান করে থাকে, ফোর্স প্রিপজিশনিং করে থাকে। এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার। ন্যূনতম ধরেন একটা কেন্দ্রে পরিপত্র অনুযায়ী থাকার কথা 15 জন। এই সংবেদনশীলতার নিরিখে কোনো জায়গায় সংখ্যাটা বাড়বে, আবার কোনো জায়গায় গ্রুপিং করে ওখানে আরেকটা ফোর্সকে ডিপ্লয় করা থাকবে। নির্বাচনী পরিবেশ ও অগ্রগতি নিয়ে 2 ঘন্টা পর পর ব্রিফিং করবে নির্বাচন কমিশন। আর গণভোট ও সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একই সাথে জানানো হবে। দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব, ঠিক আছে? কারণ আর কেন্দ্রেও দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। পদ্ধতিটা আবারও বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না, একসাথে করব। এদিন নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সিসির সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ভোটের প্রস্তুতির অংশ হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। বিস্তারিত প্রতিবেদনে। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনে ব্যালট পেপার, বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। সড়ক, মহাসড়ক সহ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে টহল। সকাল থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে মজুত করা হয় নির্বাচনী সরঞ্জাম। পরে পাঠানো হয় আসনগুলোতে। নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে রয়েছে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কাজ করছেন 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 16টি সংসদীয় আসনের প্রত্যেকটি উপজেলা এবং থানা পর্যায়ে নির্বাচন কমিশন থেকে নির্বাচনী সামগ্রী এবং ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো আগামীকাল অর্থাৎ 11 ফেব্রুয়ারি সকাল 10টা হতে বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার ব্যালট সহ পৌঁছানো হবে। ময়মনসিংহেও চলে ভোটের প্রস্তুতি পর্ব। নগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিলি বণ্টন হয় ব্যালট বাক্স সহ অন্যান্য সরঞ্জাম। সড়কে চোখে পড়ে সেনাবাহিনীর টহল। জেলার 11টি আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকল বাহিনী তাদের আন্তরিকতার সহিত কাজ করতেছেন। আমরা আশা রাখতেছি যে আগামী 12 তারিখের নির্বাচনটা সকলের সহযোগিতায় একেবারে সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে বলে বিশ্বাস করি। সিলেট বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুর্গম পাহাড়ি ও পানি অধ্যুষিত এলাকাগুলোতে প্রযুক্তিগত সহায়তায় নজরদারি অব্যাহত রেখেছে র্যাব। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট আসনগুলোতে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এবং ড্যাশ ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের
সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছি এবং এছাড়াও অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা সেটা সার্বক্ষণিক মনিটর করে যাচ্ছি। অন্যদিকে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারে করে নেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। রাঙামাটির 4টি দুর্গম উপজেলার 20টি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ ভোট গ্রহণ সামগ্রী। ভোটের প্রস্তুতিতে কাজ করছেন নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে মহড়াসহ টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সুষ্ঠু ভোটের প্রস্তুতি পর্বে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবিত সারওয়ার, এখন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সকাল থেকেই ভোট কেন্দ্রে শুরু হয়েছে ভোটের সরঞ্জাম পৌঁছানোর প্রক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন মারুফ হাসান এবং টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, জানাবেন ভোট কেন্দ্রে ভোটের সরঞ্জাম আসতে শুরু করেছে কিনা আর কেমন দেখছেন সার্বিক প্রস্তুতি? উজ্জ্বল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকটা ঘন্টা কিন্তু বাকি আছে। তার আগে যে আয়োজনগুলো থাকে সেই আয়োজনগুলো রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ করতে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নির্বাচনী যেসব ভোট কেন্দ্র আছে সেগুলোতে কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং তার আগে ঠিক যে মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভোটের যে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অমোচনীয় যে কালি সেগুলো সরবরাহ করা, সেই প্রক্রিয়াটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ আছে সেখান থেকে কিন্তু শুরু করবেন এবং এখান থেকে যে পরিবহনগুলো দেখা যাচ্ছে সেগুলোর মাধ্যমে কিন্তু দূরবর্তী যে ভোট কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু এই সরঞ্জামাদি, ভোটের সরঞ্জামাদি কিন্তু পৌঁছানো হবে। সে তার আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হওয়ার কথা আছে আমরা যতটুকু তথ্য পেয়েছি। আপনাকে একটু বলে রাখি যে রাজশাহীতে এখানে 6টি আসনে সর্বমোট 778টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই ভোট কেন্দ্রগুলোতে কিন্তু পর্যায়ক্রমে আজকের মধ্যে কিন্তু যে সব ভোটের সরঞ্জামাদি সেগুলো কিন্তু পৌঁছানো হবে বলে আমরা জানতে পেরেছি। তবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা যদি আমি বলি, সেখানে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতার অবস্থানে রয়েছে এবং আমরা গতকাল দেখেছি যে তারা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি সহ অন্যান্য যেসব আইন শৃঙ্খলা সদস্য আছেন তারা মিলে একটি যৌথ মহড়াও কিন্তু দিয়েছেন এবং টহল তাদের চলমান রয়েছে এবং যে কোনোভাবেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে নির্বাচন হচ্ছে সেটি যাতে সহিংসতা মুক্তভাবে একটি নির্বাচন উপহার দেওয়া যায় সেই জায়গা থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানে যারা প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন, প্রশাসনের সেই সব কর্মকর্তারা। কিছুক্ষণের মধ্যে এই মাঠ থেকেই আসলে নির্বাচনী যেসব সরঞ্জামাদি সেগুলো প্রত্যেকটা গাড়িতে কিন্তু নম্বর অনুযায়ী যেসব ভোট কেন্দ্রে যতটি ব্যালট পেপার এবং যতটি ব্যালট বাক্স প্রয়োজন সেইগুলো কিন্তু পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে। হাফিজ, রাজশাহী থেকে আমার কাছে ছিল এই সবশেষ ভোটের যে আনুষ্ঠানিকতার সবশেষ পরিস্থিতি সেটি। এবার যাব টাঙ্গাইলে কাউসার আহমেদের কাছে। কাউসার, জানাবেন টাঙ্গাইলের চিত্র কেমন দেখছেন? আমি যে ভোট কেন্দ্রটিতে আছি এটি টাঙ্গাইল পৌর শহরের একটি ভোট কেন্দ্র। কি অল্প কিছুক্ষণ পরে এখানে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যরা দায়িত্বে রয়েছেন এই কেন্দ্রে তারা অল্প কিছুক্ষণ পরে আসবে বলে আমি জানতে পেরেছি। আর এছাড়াও এই টাঙ্গাইলের 12টি উপজেলা নিয়ে 8টি সংসদীয় আসন, সেই 8টি সংসদীয় আসনের 1063টি ভোট কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আর রাত পহলেই কিন্তু আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এছাড়াও আমি দেখেছি যে পুলিশ, সেনাবাহিনী, আনসার, বিজিবি সহ বিভিন্ন গোয়েন্দা ইউনিটের যারা সদস্য রয়েছেন তারাও ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা
দেওয়া হচ্ছে যে 8টি সংসদীয় আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে 12টি উপজেলা থেকে এই ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে, সেটিও অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এদিকে আমরা দেখেছি যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন যানবাহন এবং যাদের সন্দেহ হচ্ছে তাদের বিভিন্ন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর টাঙ্গাইলের যে সমস্ত কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই আমরা দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তার আওতায় আনা হয়েছে। আর এছাড়াও 1063টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 160টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, সেগুলোতেও ব্যাপক তৎপরতা এবং নজরদারিতে রেখেছে প্রশাসন। আর এছাড়াও আমার পেছনের যে কেন্দ্রটি রয়েছে এটি হচ্ছে শহরের সরকারি আবুল কাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার প্রায় 1063টি ভোট কেন্দ্রে সিসিটিভির আওতায় আনা হয়েছে, যাতে কোনো অনিয়ম না হয় সেই বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্র যাওয়ার আহ্বান জানান। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এবার রেকর্ড সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা দ্রুত ও কঠোরভাবে প্রতিহত করা যায়। একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। আস্থা অর্জনে ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের জন্য প্রস্তুত প্রশাসন। মঙ্গলবার নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশের আইজিপি বাহারুল আলম। মব করে কোনো ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সেখানে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে এবারের নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে বলেও দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজু আহমেদের প্রতিবেদন। দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, চলছে সবশেষ প্রস্তুতি। নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামার পর মঙ্গলবার সকাল থেকেই জোরদার করা হয় রাজধানীর নিরাপত্তা। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের। এদিকে নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান, জনগণের আস্থা অর্জনের সর্বকালের সবথেকে নিরাপদ ইলেকশনের জন্য প্রস্তুত প্রশাসন। সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। মব সৃষ্টি করে ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটলে ওই কেন্দ্রে নির্বাচন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বাহারুল আলম বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকেই কাজ করবে পুলিশ। জানান, দেশের প্রায় 24,000 ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হবে বডি ক্যামেরা ও ড্রোনেরও। এছাড়া 90% কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। পুলিশ প্রধানের দাবি, নির্বাচনে যে কোনো সহিংসতা মোকাবিলায় সক্ষম আইন শৃঙ্খলা বাহিনী। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উড হ্যাপেন। যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধ করে দেবো, আসনই বন্ধ করে দেবো। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। এদিকে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবারে নির্বাচনে। কোনো সহিংসতার শঙ্কা দেখছেন না তিনি। কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর। ভোট নির্বিঘ্ন রাখতে রাজধানীতে চলছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল। নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই দাবি করে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ভোট উৎসবে অংশগ্রহণের আহ্বান তাদের। একটি নির্বাচন পরিবেশ তৈরি করা, যেটি হবে নিরাপদ, নাগরিক বান্ধব এবং অংশগ্রহণমূলক, যাতে জনগণ নির্দ্বিধায় নিঃসংকোচে
কোনো প্রভাবমুক্তভাবে তারা তাদের সাংবিধানিক নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও উদ্ধার করা যায়নি প্রায় 2,500 অবৈধ অস্ত্র, যদিও নির্বাচনের সব অস্ত্রকে হুমকি হিসেবে দেখছে না পুলিশ। রাজু আহমেদ, এখন, ঢাকা। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। একটি দল জাল ভোট সহ বিভিন্ন ধরনের অনিয়মের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে সিএসির সঙ্গে বৈঠক শেষে এমন অভিযোগ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বৈঠকে পোলিং এজেন্টদের সামনে প্রকাশ্যে ব্যালট বক্স রাখা ও নিরাপত্তা লক করা সহ সিএসির কাছে বেশ কয়েকটি দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জানাচ্ছেন নাইম কামাল। দেশব্যাপী সভা সমাবেশ আর কথার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা। শেষ সময় নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বিএনপি নেতারা। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নিজেদের বক্তব্য তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ব্যালট বাক্স এজেন্টদের সামনে প্রকাশ্যে রাখা সহ নানা দাবি তুলে ধরেন তিনি। নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে, এটা যেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং বাস্তবায়ন করা হয়। এর আগে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি জানান, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশার কথা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ, সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ, সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এদিকে গুলশান 2-এ বিএনপি নির্বাচনী কার্যালয়ে কথা বলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার, সহিংস রাজনীতির ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা বিএনপির। নাইম কামাল, এখন, ঢাকা। ফলাফল যাই হোক, সুষ্ঠু নির্বাচন হলে মেনে নেওয়া হবে। 11 দলীয় জোটের বৈঠক শেষে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভোটারদের ভোট দেওয়ার পর প্রত্যেক কেন্দ্রের ফলাফল বুঝে নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রচার বিভাগ। শাহাদাত অব্র জানাচ্ছেন বিস্তারিত। আর একদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তার আগ মুহূর্তে মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের বৈঠক। এসেছেন দলের শীর্ষ নেতারা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে দেশবাসীর প্রতি জামায়াত ইসলামীর আমির 11 দলের হয়ে আহ্বান জানান, শুধু ভোট দেওয়া নয়, ফলাফলও বুঝে নিতে হবে। এছাড়াও অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য, আতঙ্ক সৃষ্টির জন্য, কিন্তু না, সব কিছুকে জয় করেই ইনশাআল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না। কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট 9-6 হয়ে যেতে পারে। আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যা কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে। আমরা জনগণকে আহ্বান জানাবো, 11 দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মোটেই কান দেবেন না। তারা আলোচনা করেছেন। মূলত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের অভিযোগ করেন, একটি দলকে সুবিধা দিতে বেশ কিছু আসনে সিসিটিভি ক্যামেরা কম বসানো হয়েছে, ফলে ভোট সন্ত্রাসের শঙ্কা থেকেই যাচ্ছে।
যে সমস্ত আসনগুলোতে বডি ক্যামেরা একটু বেশি, সেখানে আবার জামাতের বা 11 দলের প্রার্থীরা আছে, আর যেখানে বডি ক্যামেরা কম সেখানে অন্য দলের প্রার্থীরা আছে। কারণ এর অর্থ কি এইটা যে একটা বিশেষ দলকে বা বিশেষ একটা গোষ্ঠীকে সন্ত্রাস করার বা বিভিন্ন ধরনের নির্বাচনের ক্ষেত্রে সমস্যা তৈরি করার জন্য তারা সুযোগ করে দিচ্ছেন কিনা। এছাড়াও ঢাকা 15 আসনে জামায়াতের নামে ভুয়া লিফলেট ছড়িয়ে বিতর্কের সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, নানা জায়গায় দলের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। এইভাবে একটা লিফলেটের মতো করে কে বা ছড়াচ্ছেন, বোঝাই যাচ্ছে যে আমাদেরকে বিতর্কিত করা, আমাদের ভাবমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করা। এর আগে সকালে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের প্রধান সহ 16 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে এহসানুল মাহমুদ জুবায়ের বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচনে কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম চালায়, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহতের কথা জানায় জামায়াত। এদিন ভারত, পাকিস্তান, ফিলিপিনের 7 প্রতিনিধির সাথে বৈঠক করে ডাক্তার শফিকুর রহমান। চাইলে 14 মতো, 18 মতো আর 24। শাহাদাত অভ্র, এখন ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে লম্বা ছুটিতে আজও রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। ট্রেনে চেপে অনেকেই যাচ্ছেন নিজ গন্তব্যে। নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং গাবতলী বাস টার্মিনালের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। শুরুতেই যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। জাবেদ, জানাবেন এই মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, আর ভোট নিয়ে কি বলছেন যারা ফিরছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আর স্বল্প কিছু ঘন্টা বাকি রয়েছে। সেই কাঙ্ক্ষিত যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বা ভোটাধিকার নিশ্চিত করার জন্য এরই মধ্যে ঢাকা থেকে দেশের নানা জেলায় রওনা হতে শুরু করেছে ঢাকাবাসী। আমরা সকালেই রেলওয়ে স্টেশনে এসেছি, আসার পর থেকেই দেখেছি যে মানুষ মূলত গ্রামের পানে ছুটে যাচ্ছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। এখন পর্যন্ত 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীরা এখানে 2 ঘন্টা আগে এসেও 25% যে স্ট্যান্ডিং টিকিট রয়েছে সেখান থেকে তারা টিকিট কেটে তাদের নিজ নিজ যে গন্তব্য বা যে জেলা রয়েছে সেই জেলায় ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা ট্রেনে চেপে রওনা হচ্ছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ, জামালপুর, রংপুরের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সময় মতোই ছেড়ে গিয়েছে। একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার যেটি তিতাস কমিউটার, সেই ট্রেনটি কিছুটা বিলম্বে রয়েছে। একটু জানিয়ে রাখি যে রাজশাহীর যে রাজশাহী এক্সপ্রেস রয়েছে সেটির গতকালকে ডে অফ ছিল, সেই ডে অফটি উত্তোলন করে তাকে তার রেগুলার যে শিডিউল সেই শিডিউলে আনা হয়েছে, অর্থাৎ রাজশাহী এক্সপ্রেসের যে ছুটি ছিল সেটিকে বাতিল করা হয়েছে। আমরা এখানকার রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম, তার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 43টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়ে যাবে আজ এবং 26টি লোকাল মেল কমিউটার ট্রেন আজকে ঢাকা যে কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশন ছেড়ে যাবার কথা রয়েছে। একটু বলে রাখি যে এখন পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশনে 2 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ছাদে কোনো যাত্রীকে আহরণ করতে দেওয়া হচ্ছে না। এভাবে বলা যায় যে মানুষ মোটামুটিভাবে ট্রেনে চেপে তাদের নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। ধারণা করা হচ্ছে সময় বাড়ার সাথে সাথে ট্রেনের যে যাত্রী সেই যাত্রীর চাপ আরও বাড়বে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। এবার যাব গাবতলীতে রিপনের কাছে। রিপন, জানাবেন সড়ক পথে ঘরমুখো মানুষের ভিড় আজও রয়েছে কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে আমি গাবতলী বাস টার্মিনালে রয়েছি, যেমনটা আপনি বলছিলেন, এবং গাবতলী বাস টার্মিনাল থেকে সাধারণত উত্তরবঙ্গের যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো ছেড়ে যায়। আমরা সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে রয়েছি এবং আমরা যে দেখেছি যে মানুষের চাপ কিন্তু সকাল যত গড়িয়েছে সেই চাপটি বেড়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে দেখাই সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে বাসের সংখ্যা কিন্তু অনেক বেশি কম, অর্থাৎ পর্যাপ্ত
পর্যাপ্ত বাসের যে সংখ্যাটি সেই সংখ্যাটি কিন্তু আমরা একটু একটু করে কমে যাচ্ছে, কারণ যে বাসগুলো দূরপাল্লায় চলে যাচ্ছে সেই বাসগুলো কিন্তু আর ঢাকা শহরে ফিরতে পারবে না, এবং গতকাল যে বাসগুলো চলে গেছে সেই বাসগুলো কিন্তু আজকে ঢাকা শহরে ফিরতে পারবে না। কাজেই বাসের একটা সংকট তৈরি হতে পারে এমনটি আশঙ্কা করছেন এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা, এবং সেই সংকট তৈরি হলে এই যে যাত্রী যে চাপ আমরা দেখছিলাম যে বাড়ছিল, সেই চাপটা যদি বেড়ে যায় দুপুর নাগাদ, তাহলে কিন্তু একটা বড় ধরনের ভোগান্তি আসলে আমরা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে একটা বড় সমস্যা হবে। আরেকটি সমস্যা সেটি হচ্ছে গতকাল থেকে আমরা যেটি দেখেছি যে এই সময়ে বাস ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে। গতকাল যেখানে 300 থেকে 400 টাকা পর্যন্ত বাস ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছে, আজকেও কিন্তু আমরা একই ধরনের অভিযোগ পেয়েছি, সেখানে 200 থেকে 300 টাকা করে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সাধারণত কুষ্টিয়ায় যে ঢাকা ছেড়ে যে কুষ্টিয়ায় যে বাসগুলো যাচ্ছে সেই বাসের ভাড়া 500 টাকা থাকলেও এখন কিন্তু 600 থেকে 700 টাকার মতো করে চাওয়া হচ্ছে। কাজেই এটি একটা সংকট। এই সংকটগুলোর জন্য আমরা কথা বলেছিলাম ভোক্তা অধিকারের সাথে। তারা বলছেন যে তাদের কাছে পর্যাপ্ত ফোর্স না থাকার কারণে তারা তাদের যে তৎপরতা সেই তৎপরতা তারা দেখাতে পাচ্ছেন না। তো আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল। ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে মঙ্গলবার দিনভর সড়ক, রেল ও নৌপথে ঢাকা ছাড়েন সাধারণ মানুষ। সেদিন ট্রেনের আসন ও করিডোর ছাড়িয়ে অনেকেই ছাদেও যাত্রা করতে দেখা গেছে। সড়ক পথে বাসের ভোগান্তি আর বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও ভোট দিতে যাওয়ার আগ্রহই যেন তাদের কাছে বড় হয়ে উঠেছে। পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে নানা বয়সী ভোটার ছুটছেন গ্রামের পথে। শাহরিয়ার জামান পুলককে সঙ্গে নিয়ে আলোচনা আছেন ফরহাদ বিন নূর। সচরাচর ঈদের সময় দেখা যায় এমন দৃশ্য, তবে এবার উপলক্ষ আলাদা। ভোট উৎসবে সামিল হতেই রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। আসন আর করিডোর ছাড়িয়ে অনেক যাত্রীকেই জায়গা নিতে হয়েছে ট্রেনের ছাদে। এই যাত্রায় রয়েছেন তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সব বয়সী ভোটার। কেউ বলছেন দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তারা। আবার কেউ ভোট ঘিরে টানা ছুটি কাজে লাগাতেই ফিরছেন বাড়িতে। আমি ঠাকুরগাঁও যাচ্ছি, আমি ভোট দেওয়ার জন্যই যাচ্ছি। অনেকদিন ধরে বাসায় যাওয়া হচ্ছে না, এই ভোটের উপলক্ষে আমি বাসায় যাচ্ছি এবং আমার খুব ভালো লাগতেছে। আমরা যেন ভালোভাবে ভোট দিতে পারি, বাড়িতে পৌঁছে প্রশাসনকে ওইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সদরঘাটের লঞ্চ টার্মিনালের এই যাত্রী চাপও ভোটকে কেন্দ্র করেই। পরিবার পরিজন নিয়ে ভোটের উৎসবে সামিল হতে সয়ে নিচ্ছেন ভিড় ঠেলে লঞ্চে ওঠার এই ঝক্কি। বরিশাল, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার পথে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সবার কণ্ঠে ছিল সুষ্ঠু ভোটের প্রত্যাশা। 2014, 2018, 2024 আমরা বিগত স্বৈরাচার সরকার আমলে আমাকে ভোট দেওয়ার সুযোগ হয়নি। নিরপেক্ষ সরকার, ভোট হবে, একথা মানুষের আনন্দ ফুর্তি করে দেশের দিকে চলে যেতে আছে। এদিকে সড়ক পথেও ঘরমুখো মানুষের চাপ। তবে গাবতলী, সাইদাবাদ, মহাখালী বাসস্ট্যান্ডে অনেক যাত্রীর অভিযোগ ছিল নির্ধারিত ভাড়ার তুলনায় দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া নেওয়া হচ্ছে। তবে ভোট দিতে যাওয়ার আগ্রহে সেই ভোগান্তি মেনে নিচ্ছেন অনেকেই। খুব ভোগান্তি হচ্ছে, বাসের টিকিট নাই, বাস আসতেছে না, তাই অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। যাচ্ছি মেন উদ্দেশ্য তো ভোট দেওয়ার জন্য, লাইফের প্রথম ভোট। ভোটাধিকার প্রয়োগের এই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে এমনই প্রত্যাশা যাত্রীদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নির্বাচনের আগে সম্পদ বিবরণী প্রকাশ করলেন উপদেষ্টারা। প্রকাশিত এই বিবরণীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান সম্পদের পরিমাণ 15,62,44,000 টাকা, যা গত বছরের চেয়ে 1,61,00,000 টাকা বেশি। পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ 15 লাখ আর মাহফুজ আহমেদের 12,76,000 টাকা। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। দেশ শাসনের মানুষ নয়, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। 2024 সালের 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুত সময়ের মধ্যে সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দেন। আমাদের সকল উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এরই পরিপ্রেক্ষিতে এবার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা, তাদের স্বামী, স্ত্রী এবং উপদেষ্টাদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।
বিবরণীতে দেখা যায় 1 বছরে গত 30 জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল 15,42,44,065 টাকার। 1 বছর আগে তা ছিল 14,01,39,673 টাকা। অর্থাৎ 1 বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। এদিকে 1 বছরে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ 1,12,00,000 টাকা। আগের অর্থ বছরে যা ছিল 2,25,00,000। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সম্পদের পরিমাণ 1 বছরে 12 লাখ বেড়ে দাঁড়িয়েছে 1,60,00,000 টাকায়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের 1 বছরে 1,54,00,000 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2,52,00,000 টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের 91,65,00,000, অর্থ উপদেষ্টার সম্পদ 7,16,00,000 টাকা। পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পদের পরিমাণ 15 লাখ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 1 পয়েন্ট উন্নতি করে বাংলাদেশের বর্তমান অবস্থান 13তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক 2025 প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান নিয়ে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। 2025 সালের সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ উঠে এসেছে 13তম স্থানে। 182টি দেশের মধ্যে 100 নম্বরের মানদণ্ডে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে 24, যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেকটাই নিচে। গত বছরের তুলনায় স্কোরে 1 পয়েন্ট অগ্রগতি হলেও অবস্থানের দিক থেকে বাংলাদেশ এক ধাপ অবনমন ঘটেছে। এর আগে 2024 সালে এ তালিকায় দেশের অবস্থান ছিল 14তম। সব প্রকাশিত হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2025 প্রকাশ করেছে টিআইবি। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সূচকের তথ্য তুলে ধরেন। বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ আমরা যে মনে করছি যে অসম্ভব হয়ে পড়ছে বা নিয়ন্ত্রণ হারাচ্ছি এবং অতীব মানে ঝুঁকিপূর্ণ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমরা পরিচিত হচ্ছি। এ সময় দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সরকার কোনোদিন কোনো অবস্থান গ্রহণ করেন না, অন্তত পক্ষে প্রকাশ্যে বলেন নাই, যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে, বিচার হতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে যে অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বচ্ছতা চর্চাটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান নিয়ে নির্বাচনে সহিংসতা করার চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2025 সালের দুর্নীতির ধারণা সূচকে 89 স্কোর পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। 88 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ফিনল্যান্ড আর 84 স্কোর নিয়ে তৃতীয় স্থানে সিঙ্গাপুর। তার পিছনে কারণ ছিল যে ধরনের শাহাদাত আফরো, এখন, ঢাকা। আপনার রায় এখন পর্যন্ত এই ছিল। পরের ঘন্টায় ফিরছেন শরীফ রোশন।